কি নাটকীয় এবং কি এক অস্বাভাবিক বিস্ময়কর একটি ম্যাচ দেখা গেল মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এই ম্যাচটি জিতলে বাংলাদেশ সিরিজ জিতবে। আর যেহেতু সিরিজ হার ঠেকানোর একটি লড়াই, সেই কারণে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল কিন্তু সর্বোচ্চ চেষ্টাটাই করেছে, কারণ তারা কিন্তু একদিনের ব্যবধানে দেশ থেকে উড়িয়ে এনেছে বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে। আগের রাতে তিনি পৌঁছানোর পরে পরের দিন দুপুরে খেলতে নেমেছেন তিনি দ্বিতীয় ওয়ানডে, এবং তিনি শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে জয় উপহার দিয়েছেন। তিনি কিন্তু শেষ পর্যন্ত শাই হোপের সাথে 214 রানের যে টার্গেট ছিল ওয়েস্ট ইন্ডিজের, সেই 214 রানের টার্গেটে শাই হোপকে কিন্তু শেষ পর্যন্ত সঙ্গ দিয়েছে। মোটামুটি ভালো একটি নবম উইকেটে জুটি করেছিলেন, সেই কারণে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি সুপার ওভার পর্যন্ত গড়ায় এবং সুপার ওভারে তিনি বোলিং করেছেন। সেই বোলিংটাও ছিল নাটকীয়, কারণ প্রথম বলটি তিনি ওয়াইড করেছিলেন, পরের বলটি তিনি নো সহ 2 রান দিয়েছিলেন এবং চতুর্থ বলে আবারও তিনি ওয়াইড বল দিয়েছিলেন। এরপরেও কিন্তু ম্যাচটি শেষ পর্যন্ত তিনি জেতাতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজকে। বাংলাদেশের জন্য কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে একটি ঐতিহাসিক ম্যাচ ছিল এটি, কারণ হচ্ছে এখন পর্যন্ত এটি বাংলাদেশের প্রথম সুপার ওভার, অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে কখনোই কিন্তু বাংলাদেশ সুপার ওভার খেলেনি। 813টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ দল, কিন্তু এই প্রথম সুপার ওভার খেললো, সেটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে। এর মধ্যে কিন্তু 453টি ওয়ানডে ছিল, 154টি টেস্ট ছিল এবং 206টি টি-20 ছিল। এই প্রথম যেই সুপার ওভার খেলেছে, সেই সুপার ওভারে বাংলাদেশ শেষ পর্যন্ত হার দেখলো 1 রানে পিছিয়ে থেকে। অর্থাৎ সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 10 রান করেছিল 1 উইকেট হারিয়ে। বাংলাদেশের ঐতিহাসিক সুপার ওভারটি করেছেন কিন্তু মুস্তাফিজুর রহমান। তিনি 10 রান মাত্র দিয়েছেন, একটি উইকেটও নিয়েছিলেন। শেরফানি রাদারফোর্ডের একটি ক্যাচ মিস ছিল এবং একটি ফিল্ডিং মিস ছিল, যার কারণে কিন্তু বাংলাদেশ দল সুপার ওভার পর্যন্ত এসেছে। বাংলাদেশ দলকে সুপার ওভার পর্যন্ত নিয়ে যাওয়ার মূল কারিগর কিন্তু সাইফ হাসান। তিনি শেষ ওভারে যখন ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য 5 রানের প্রয়োজন ছিল, সেই ওভারটিতে তিনি 4 রান দিয়েছেন এবং একটি উইকেট নিয়েছেন। যদিও আরেকটি উইকেট তিনি নিতে পারতেন। নুরুল হাসান সোহান, ক্যাচটি অনেক কঠিন ছিল, অনেকক্ষণ দৌড়ে গিয়ে সেই ক্যাচটি ধরতে পারেননি, উপরে উঠেছিল ক্যাচটি, কিন্তু সেই ক্যাচটি না নিতে পারার কারণে শেষ পর্যন্ত 2 রান নিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ওই বলটিতে কিন্তু মিসফিল্ডিংও হয়েছে। সব ক্ষেত্রে অধিকাংশ সময় আমরা দেখি যে সম্ভবত 1 রান হয়, কারণ এটি কিন্তু খুব বেশি দূরে বলটি যায়নি, উঁচুতে উঠেছিল। ক্যাচটি ধরে সঙ্গে সঙ্গে কিন্তু উইকেটের পিছনে একজন ফিল্ডার আসা প্রয়োজন ছিল এবং খুব ভালো ফিল্ডিং হলে কিন্তু 1 রানের বেশি হওয়ার কথা নয়। সেখানে কিন্তু 2 রান নিয়ে শেষ পর্যন্ত টাই করতে পেরেছে এবং সুপার একটি ওভার করেছেন সাইফ হাসান এবং তিনি বাংলাদেশকে সুপার ওভার পর্যন্ত নিয়ে গেছেন এবং জয়ের শেষ আসা পর্যন্ত কিন্তু একটি অবস্থা তৈরি করেছিলেন। সেই সুপার ওভারে মুস্তাফিজুর রহমান ঐতিহাসিক সেই সুপার ওভার করতে এসে সেখানেও কিন্তু বাংলাদেশ দলের অনেক ভুল ছিল, অনেক ভুল ত্রুটি ছিল। যেটি হয়েছে যে তার বলটি কিন্তু আপার এজ হয়ে 4 রান হয়েছে শেষ বলে, না হলে হয়তোবা 6 রান হতে পারত সুপার ওভারে। এবং আরেকটি মিসফিল্ডিং ছিল এবং আরেকটি ছিল ব্যাট থ্রো, যেটি করেছেন নাজমুল হোসেন শান্ত। ভুল দিকে কিন্তু তিনি থ্রো করেছিলেন, যার কারণে কিন্তু যেই বলটিতে 1 রান হওয়ার প্রয়োজন ছিল, সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 2 রান নিয়েছিল। শেষ পর্যন্ত তারা 1 উইকেট হারিয়ে 10 রান করে এবং বাংলাদেশ দল যখন সুপার ওভারে এই রানটি তারা করতে নামবে, এরকম একটি উইকেটে 10 রান কিন্তু অনেক বেশি। কারণ হচ্ছে যে যেই উইকেটে কিন্তু ওভার প্রতি 4 রান করে করাই খুব কঠিন সাধ্য একটি ব্যাপার ছিল, কারণ বাংলাদেশ দল কিন্তু প্রথমে 213 রান করতে পেরেছিল 50 ওভারে 7 উইকেটে এবং এর পেছনে কিন্তু মূল অবদান ছিল সেই রিশাদ হোসেনের। তিনি কিন্তু এদিনেও একটি ক্যামিও ইনিংস খেলেছেন, বলবো যে দুর্ধর্ষ একটি ইনিংস খেলেছেন। 14 বলে 39 রানের একটি ইনিংস খেলেছেন, 3টি 4 3টি ছক্কায় এবং অপরাজিত ছিলেন। আগের ম্যাচটিতে তিনি 13 বলে 26 রানের একটি ইনিংস খেলে বাংলাদেশ দলকে 200 পার করে নিয়ে গিয়েছিলেন এবং এই ম্যাচেও কিন্তু তিনি 200 রান পার করে নিয়ে গেছেন এবং 213 রানের একটি চ্যালেঞ্জিং স্কোর কিন্তু বাংলাদেশের বোর্ডে তুলে দিয়েছিলেন সেই রিশাদ। এবং রিশাদ হোসেন আগের ম্যাচটিতে বল হাতেও 6 উইকেট নিয়েছিলেন, পরে কিন্তু তিনি ম্যাচ সেরা হয়েছিলেন বাংলাদেশ দলের জয়ের পিছনে অন্যতম ভূমিকা রাখার কারণে। ব্যাটে বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছিলেন রিশাদ হোসেন। এই ম্যাচেও ঠিক তাই, তিনি ব্যাট হাতে 14 বলে 39 রান করলেন, অপরাজিত থাকলেন এবং এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে কিন্তু এটি সর্বোচ্চ স্ট্রাইক রেট। 30+ রান যারা করেছেন তার মধ্যে কিন্তু এটি সর্বোচ্চ স্ট্রাইক রেটের রান। 278+ স্ট্রাইক রেটে রিশাদ এদিন রান করেছেন। তো সেই রানের সুবাদে কিন্তু বাংলাদেশ যে ভালো একটি স্কোর পেয়েছিল। পরবর্তীতে রিশাদ আরও 3টি উইকেট নিয়েছেন বল হাতে এবং 42 রানে তিনি 3 উইকেট নেন, যার কারণে মনে হচ্ছিল যে বাংলাদেশ দল এই ম্যাচটি হয়তো বা জিততে পারে। তবে শাই হোপ দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন, 68 বলে 53 রানে অপরাজিত ছিলেন, তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। সুপার ওভারে তিনি নেমেছিলেন, তিনি সেখানেও কোনো 4 কিংবা 6 হাঁকাতে পারেননি। আর সুপার ওভারে বাংলাদেশ দল হয়তো বা জিততে পারতো। বাংলাদেশ দলের কিন্তু সুপার ওভারে ব্যাট করার মতো ওই রকম ব্যাটার নেই।
আর অভিজ্ঞতা একটি বড় ব্যাপার। সুপার ওভার কিন্তু অনেকগুলো খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জন্য যেহেতু প্রথমবার ছিল এই অভিজ্ঞতা, সেখানে বাংলাদেশের পুরো স্কোয়াড ঘেটে কিন্তু মাত্র সাইফ হাসান এবং সৌম্য সরকার ছাড়া আর কোনো সুপার ওভারে ব্যাটিং করার মতো ব্যাটার খুঁজে পাওয়া যায়নি এবং অনেকক্ষণ ডিসিশন নেওয়ার জন্য ঢুকতে হয়েছে বাংলাদেশ দলকে। সুপার ওভার করার মতো বাংলাদেশে বোলার রয়েছে, মুস্তাফিজুর রহমান যেমন করেছেন, যে কোনো দলই তার উপরে ভরসা রাখবে সুপার ওভারে, এবং তিনি খুব ভালো বোলিং করছেন, এটি নিঃসন্দেহেই আমি বলবো। কিন্তু বাংলাদেশ দল ব্যাটিংয়ের কারণে কিন্তু পিছিয়ে পড়েছে। যদিও আকিল হোসেন বোলিং করতে এসেছিলেন ওই সুপার ওভারটি, বাংলাদেশ দলের 11 রানের যে টার্গেট ছিল, সেই সুপার ওভারের প্রথম বলটি তিনি ওয়াইড দেন, পরের বলটি তিনি 2 রান দেন এবং পরবর্তীতে সেই বলটিকে নো ডাকা হয় এবং একটি কিন্তু ফ্রি হিট পেয়েছিল বাংলাদেশ দল। সেই ফ্রি হিটটাকেও কিন্তু কাজে লাগাতে পারেনি সৌম্য এবং সাইফ হাসান, কিন্তু শেষ পর্যন্ত জেতাতে পারেননি। সৌম্য 3 বলে 3 রান করে সাজঘরে ফিরেছেন এবং তিনি একবারে সীমানা দূরিতে একটি ক্যাচ হয়েছেন, তার একটি শর্ট ক্যাচ হয়েছে। মাঝে কিন্তু চতুর্থ কিংবা পঞ্চম বলে আকিল হোসেন আরেকটি ওয়াইড দিয়েছিলেন, যার কারণে কিন্তু 1 বলে বাংলাদেশ দলের 3 রান প্রয়োজন ছিল। ওই বলটিতে বাংলাদেশ যদি 2 রানও নিতে পারত তাহলেও কিন্তু হতো। অফ স্ট্যাম্পের বাইরের বলে সাইফ হাসানের যে দুর্বলতা রয়েছে সেটি কিন্তু এদিন স্পষ্ট হয়েছে। তিনি কিন্তু অফ স্ট্যাম্পের বাইরের বলগুলো খেলতে পারেননি এবং অফ স্ট্যাম্পের বাইরের বলই কিন্তু করেছেন আকিল হোসেন। সেই বলটিতে ঠিকভাবে ব্যাটে বলে করতে পারেননি এবং উইকেটের পিছনে গিয়েছিল এবং উইকেটের পেছনে একজন ফিল্ডার কিন্তু ছিলেন প্রস্তুত, যার কারণে 1 রানের বেশি বাংলাদেশ নিতে পারেনি। শেষ পর্যন্ত 9 রান করতে পেরেছে 1 উইকেট হারিয়ে এবং বাংলাদেশ দল কিন্তু 1 রানে সুপার ওভারে হেরে গেছে। তো ঐতিহাসিক এই ম্যাচটি থেকে বাংলাদেশ দল যে শিক্ষাটা পেয়েছে, সেই শিক্ষাটা হচ্ছে সুপার ওভারে খেলার জন্য বাংলাদেশের স্কোয়াডে ওইরকম স্ট্রং কোনো ব্যাটার নেই। সাইফ হাসান যোগ্যতম, এর সাথে সৌম্য সরকার অবশ্যই যোগ্যতম, তবে তিনি যেহেতু সাম্প্রতিক সময় খুব বেশি আহামরি ফর্মে নেই, তার উপরে ওইভাবে ভরসা করার মতো কিন্তু কিছু নেই। তৃতীয় একজন ব্যাটার হিসেবে সেখানে নাম রাখা হয়েছে কিন্তু নাজমুল হোসেন শান্তর। তো এই হচ্ছে বাংলাদেশের সুপার ওভারের 3 জন ব্যাটার। তো আমার মনে হয় যে এখানে রিশাদ হোসেনকে থার্ড একজন অপশন হিসেবে রাখা উচিত ছিল, কারণ রিশাদ হোসেন ব্যাটে বলে কানেক্ট করতে পারলে সেটি অবশ্যই গ্যালারিতে ঠাঁই নেয়। তো রিশাদ হোসেনকে নেয়নি। যাই হোক, শেষ পর্যন্ত বাংলাদেশ দলের একটি বড় অভিজ্ঞতা হয়েছে এবং সুপার ওভার বাংলাদেশ দল খেলেছে, সেই ম্যাচটিতে বাংলাদেশ হেরেছে এবং সিরিজটি জেতার সুযোগ ছিল। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে কিন্তু এই ম্যাচটি বাংলাদেশ হেরে গেল এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ঘুরে দাঁড়ালো। সিরিজে 1-1 সমতায় ফিরল তারা। সিরিজ নির্ধারণী আরেকটি ম্যাচ রয়েছে, সেটি এই মিরপুরেই হবে, সেটি কিন্তু 23 তারিখে একই সময়ে অর্থাৎ দুপুর 1:30টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দেখা যাক সেই ম্যাচ বাংলাদেশ জেতে নাকি ওয়েস্ট ইন্ডিজ জেতে। তবে লড়াই কিন্তু বেশ জমে উঠেছে, কারণ স্পিনের যে লড়াই, সেই স্পিনের লড়াই কিন্তু দ্বিতীয় ম্যাচে খুব ভালোভাবে দেখা গেছে। কারণ প্রথমবারের মতো 50 ওভারই করেছে স্পিনাররা, এরকম কিন্তু ওয়ানডে ইতিহাসে নেই। ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো সেই ঘটনাটি কিন্তু ঘটিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের 5 জন স্পিনার 5-10-এ 50 ওভার বোলিং করেছেন। এই লড়াইটা কেমন হয় সামনের ম্যাচটিতে, সেটি আরো জমজমাট হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশ দলের জন্য এই সিরিজটি জেতা অত্যন্ত অপরিহার্য। সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারদেরকে অবশ্যই ভালো করতে হবে তুলনামূলকভাবে, কারণ প্রত্যেক দিন রিশাদ হোসেন শেষের দিকে ভালো একটি ক্যামিও ইনিংস খেলে দলকে রক্ষা করবেন, বিষয়টি কিন্তু এমন নাও হতে পারে। যার কারণে ব্যাটারদেরকে এগিয়ে আসতে হবে এবং ব্যাটারদেরকে বড় স্কোর করতে হবে। যদিও সৌম্য সরকার 45 রানের একটি ইনিংস খেলেছেন, কিন্তু সেটি 89 বল তিনি মোকাবেলা করেছেন, 3টি 4 একটি ছক্কা হাঁকিয়েছেন। বাংলাদেশ দল কিন্তু 7টি ছক্কা হাঁকিয়েছে। তো ছক্কা মারার যে প্রবণতা, ছক্কা মারার যে অ্যাবিলিটি, সেটি বাংলাদেশ দলের মধ্যে বৃদ্ধি পেয়েছে। এটি কিন্তু একটি পজিটিভ দিক। দেখা যাক বাংলাদেশ দল সিরিজটা জিততে পারে কিনা। সিরিজ জিততে পারলে কিন্তু রেটিং সমান হবে দুই দলেরই, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের রেটিং সমান 77 হবে। তবে কিছুটা ন্যূনতম ব্যবধানে এগিয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ 9 নম্বরে থেকে যাবে র্যাঙ্কিংয়ের, 10 নম্বরে থাকবে বাংলাদেশ। তবে সেই ক্ষেত্রে বাংলাদেশ দলের কিন্তু সুযোগ বাড়বে 9 নম্বরে ওঠার। দেখা যাক কি হয়। ধন্যবাদ সবাইকে।